বিশ্বে উচ্চ মূল্যের পোশাকের চাহিদা বাড়লেও কম দামি পণ্য রপ্তানিতেই সীমাবদ্ধ দেশের গার্মেন্টস খাত। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও অনলাইন মার্কেটিংয়ে জোর দেওয়ার পরামর্শ। টনকে টন ভারতীয় পেঁয়াজ আমদানিতে দেশের বাজারে পড়ে গেছে দাম। মন প্রতি 200 টাকা কমায় হতাশ চাষিরা। চাল আমদানির খবরে ধানের বাজারে পতন। দেশেই তৈরি হবে দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল ব্র্যান্ড হুন্দাই মোটরসের গাড়ি। 2022 সালেই আসবে বাজারে। বিদেশি বিনিয়োগ বাড়ার আশা। এবং মহামারীতে বিক্রি বেড়েছে ছোট পরিসরে তৈরি পণ্যের। দেশি পণ্য ব্যবহারে আস্থা ফিরছে ক্রেতাদের। ব্যবসার দিকে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্যবস্থা আমরা করে দিয়েছি যাতে করে প্রবাসীরা কোনো রকম সমস্যা না পড়ে। আবার যে সমস্ত প্রবাসে যারা কাজ হারিয়েছেন তাদের আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। আবার তাদেরকে ফেরত আনার কোনো ক্ষেত্রে ফেরত আনার জন্য আমরা স্পেশাল বিমান পাঠিয়েও, এয়ারফোর্সের বিমান পাঠিয়েও আমরা তাদেরকে, অথবা আমাদের বিমান পাঠিয়েও তাদেরকে ফেরত আনার চেষ্টা করেছি এবং নিয়ে এসেছি অনেককে। ইতিমধ্যে যারা ফিরে এসেছেন আমি জানি যে অনেকে কাজ হারিয়ে সমস্যা পড়েছেন, তবে তাদের বলবো যে যারা যখন অনেকেই বাইরে কাজ করেছেন তখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, কেউ ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন, আর এখনও আপনাদের সে সুযোগ আছে। আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে টাকা নিয়ে নিজেরা ছোটোখাটো ব্যবসা করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন। কারণ বাংলাদেশেও এখন অনেক কাজের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবারে আন্তর্জাতিক অভিবাসী দিবসে যে প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে, মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। অত্যন্ত চমৎকার একটা প্রতিপাদ্য আপনারা গ্রহণ করেছেন। কারণ এটাই আমার কথা, যেই যখন যাবেন কী কাজ করতে যাচ্ছেন তার উপর ট্রেনিং নিতে হবে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আর এই দক্ষ করে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু যথেষ্ট সুযোগ সৃষ্টি করে দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যেমন ট্রেনিং সেন্টার করে দিচ্ছি, এবং যেমন আপনাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও আছে, তাছাড়া আমাদের যুব মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভিত্তিতেই আমাদের কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু সবাই যদি একটু ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে বিদেশে যান তাহলে অর্থ বেশি উপার্জন করতে পারবেন, আবার নিজেদের চাকরির নিরাপত্তাটাও থাকবে। সেদিকটা আপনাদের বিশেষ করে দৃষ্টি দিতে হবে। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি যে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। ইতিমধ্যে আমরা প্রায় 70টা ছিল, আরও 40টা সম্পন্ন হয়েছে এবং আরও 100টা কারিগরি কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে নিজের এলাকায় বসে আপনারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ কারিগর হয়ে যেন বাইরে যেতে পারেন, যেন সেখানে যে কোনো রকম অপমানজনক অবস্থায় পড়তে না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করে দিয়েছি। তাছাড়া যে যখন কাজ পাচ্ছেন, সে কী কাজে যাচ্ছে তার উপরেও একটু সীমিত আকারে ট্রেনিং দেওয়া হয়। তবে এক্ষেত্রে অনেকেই হয়তো সঠিকভাবে ট্রেনিংটা না নিয়ে কোনো মতো একটা সার্টিফিকেট নিয়ে নেন এবং তারপরে যে বিদেশে যে সমস্যায় পড়েন। আমার মনে হয় এই কাজটা না করে আন্তরিকতার সাথে ট্রেনিংটা নিয়ে গেলে পরে তাহলে আর কেউ বিদেশে যে কোনো হেনস্থার শিকার হবেন না, সেই বিষয়টাও সবাইকে নজর রাখতে হবে এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে আরও নজরদারি করতে হবে। আমরা আমাদের যখনই আন্তর্জাতিক পর্যায়ে আমরা কথা বলেছি, সবসময় আমাদের প্রবাসী, বিশেষ করে অভিবাসী যারা এক একটা দেশে কাজ করে, আমরা সেই সব দেশের তাদেরকে এই কথাটাই জানাতে চেষ্টা করেছি যে আমাদের কর্মী যে দেশে যায় তারা তাদের অর্থনীতিতে অবদান রাখছে, তারা তাদের দেশ গড়ে ভূমিকা রাখছে, কাজে তাদেরও গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আমার দেশের মানুষ তারা আমার কাছে তারা অনেক সম্মানের, তারা বাইরে যে কোনো রকম অসম্মানে না পড়ুক সেদিকে লক্ষ্য আমরা সবসময় রেখেছি, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। এমনকি আমি 2016 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে
আমি আমাদের বিশেষ করে যে অভিবাসীদের অধিকার সম্পর্কে আমরা বক্তব্য রেখেছি এবং এই বিষয়টাও সেখানে তুলে ধরেছি। এটা একটা সমগ্র দেশ মিলে অর্থাৎ গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন এটা অনুমোদন করে, এটাও আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি, সেটা আমরা ব্যবস্থা রেখেছি। কারণ মানুষ যায়, এটা তো আদিকাল থেকে যুগ যুগ থেকেই আছে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানুষ চলমান, কাজেই সেখানে কিন্তু গেলে পরে তার জন্য নিজের কাজটা যে করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই আমরা কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছি। অর্থনৈতিকভাবে আমাদের দেশ শক্তিশালী হোক, আমরা আত্মমর্যাদাশীল হই, আত্মনির্ভরশীল হই, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কারণ ৭৫-এর ১৫ই আগস্টের পর যারা ক্ষমতা এসেছিল তারা আসলে বাংলাদেশকে একটা মানে আত্মমর্যাদাশীল বা আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পরিবর্তে পরনির্ভরশীল করেছিল। এমনকি অন্যের উপরই তাদের জন্য নির্ভরতা বেশি ছিল, যেটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানজনক। যে কারণে আমি যখনই সরকার এসেছি তখন থেকে আমি প্রচেষ্টা চালিয়েছি যে আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আত্মমর্যাদাশীল হব, আত্মনির্ভরশীল হব। আজকে আমাদের বাজেটের প্রায় আমি বলতে পারি প্রায় ৯৭-৯৮ ভাগে আমরা নিজেদের অর্থায়ন করতে পারি। আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বিতা অর্জনের পথে ১০০টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। আমাদের এখানেও কাজের কোনো অভাব হবে না, দক্ষ কর্মী আমাদেরও প্রয়োজন, বিদেশি বিনিয়োগ আসছে, কাজে সেদিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের রেমিটেন্স আমাদের প্রবাসীরা পাঠাচ্ছেন, আমরা তাদেরকে প্রণোদনা দিয়েছি, যার ফলে আজকে রেমিটেন্সের পরিমাণও বেড়েছে, সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি একটা অনুরোধ করব, আমাদের এই শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, তাদেরকে আমার অনুরোধ, এদেশের মানুষ কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে, আর তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। যারা বিদেশে যেতে চায় তাদের কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা, এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য এক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা কর্মরত বা বিদেশে কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে, কারণ দায়িত্বটা আপনাদের উপরে পড়তায়। আর আসলে মানুষ অনেক সময় নানা ধরনের কথা চিন্তা করে, ভাবে যে বিদেশে গেলে বোধহয় অনেক অর্থ উপার্জন করবে, সেখানে কিছু কিছু দালালের খপ্পরেও অনেকে পড়ে অন্ধকার পথে পা বাড়ায়। সেখানেও আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের পরিস্থিতির শিকার হবেন না, দালালদের খপ্পরে পড়বেন না। আমরা প্রতিটি সমগ্র বাংলাদেশে আমরা যে ডিজিটাল সেন্টার করে দিয়েছি, তারই মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন করার সুযোগ আছে। আর এই নিবন্ধিত যারা যেখানে মানে কাজের সুযোগ হবে তাদেরকে সেখানে প্রেরণ করা হয়, কাজে সেজন্য ধৈর্য ধরতে হবে। কিন্তু যদি আপনারা কারো মানে প্ররোচনায় বিদেশে যে বিপদে পড়েন, সেটা নিজেদের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর, খুবই ক্ষতিকর। কিছুদিন আগে আপনারা জানেন যে লিবিয়াতে কতজনকে জীবন দিতে হলো। এই পরিস্থিতির শিকার জন্য আমার দেশের মানুষকে হতে না হয়। এখন আমাদের দেশে কাজেরও যেমন অভাব নেই, খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে, কাজে এখন আর এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই। আমরা প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি যারা আটকে পড়েছিল
তাদের আর্থিক সহায়তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু আমরা দিয়েছি এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে যথেষ্ট খোঁজ রেখেছে। আর বিশেষ করে এখন করোনা ভাইরাসের কারণে আমি জানি অনেক জায়গায় অর্থনীতি স্থবির হয়ে গেছে, কাজে অনেকেই আজকে করোনাকালে কাজ হারাচ্ছেন। তারপর আমি বলবো যে যারা দেশে ফিরে আসছেন তাদের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বা অন্যান্য ক্ষেত্রে আমরা যে প্রণোদনা দিচ্ছি বা আমাদের কর্মসংস্থান ব্যাংক আছে, আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে, আমাদের বিভিন্নভাবে আমরা এসএমই ফাউন্ডেশন আছে, আপনারা সেখান থেকে লোন নিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করতে পারেন, নিজেরা কিছু কাজ করতে পারেন, আপনারা সেটা করতে পারবেন, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। কাজে এখানে হতাশ না হয়ে আপনারা পূর্ণ উদ্যমে আবার নিজেরাই নিজের দেশে কাজ করেন। আমাদের বড় বড় মেগা প্রজেক্টের কাজ কিন্তু অব্যাহত আছে, সেখানে আমাদের বহু কর্মী সেখানে তারা কাজ পেয়েছে, তাদেরও অভিজ্ঞতা অর্জন করেছে তারা। এবং আজকে এই সমস্ত যেমন পদ্মা সেতু বলেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা মেট্রো রেল অথবা চট্টগ্রাম কর্ণফুলী টানেল থেকে শুরু করে যে সমস্ত কাজগুলি হচ্ছে বা বিদেশি বিনিয়োগ হচ্ছে, সেখানে যারা কাজ করছে তারাও কিন্তু একটা অভিজ্ঞতা সঞ্চয় করছে এবং এই অভিজ্ঞতা থেকে দেশেও যেমন আরও নতুন কাজ সুযোগ সৃষ্টি হবে, বিদেশেও কাজের সুযোগ তারা পাবেন। কাজে সেই দিকে আমি বলবো যে প্রত্যেকেরই নিজেদের মানে নিরাপত্তার কথাটা সব বা পরিবারের কথাটা সবসময় চিন্তা করবেন। আর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিদ্যমান নীতিমালা অনুযায়ী শুধুমাত্র বৈধ ও নিবন্ধিত অভিবাসী মৃত কর্মী পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হতো। করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা এখন করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করে তারা নিবন্ধিত হোক বা অনিবন্ধিত হোক, যারাই করোনা ভাইরাসে মারা যাচ্ছে তাদেরকেই আমরা সেই পরিবারদেরকেই আমরা ৩ লক্ষ টাকা করে এটা করোনা ভাইরাসের কারণে পুনর্বাসনের জন্য দেওয়া হচ্ছে। সে প্রণোদনাটা দেওয়ার ব্যবস্থা আমাদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নীতিমালায় নেওয়া হয়েছে, কারণ করোনা ভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত অবশ্যই তাদের আমাদের দেখতে হবে। আর 2019 সালে আমরা বিশেষ বিমার স্কিমও উদ্বোধন করেছি, যারা বিদেশগামী তাদের নামমাত্র প্রিমিয়ামে বিদেশ যাওয়ার জন্য আমরা বিমা দিচ্ছি। আমরা একটা হিসেব নিয়েছি পৃথিবীর কোন কোন দেশে আমাদের কর্মীরা আছে অভিবাসী বেশি। 10,000-এর বেশি যে সমস্ত দেশে অভিবাসী আছে সেখানে আমরা একটা শ্রম উইং খুলে দিচ্ছি। এই কারণে দিচ্ছি যে তাদের কোনো সমস্যা হলে তারা যেন সেখানে যেতে পারে, সমস্যাগুলি সমাধান করতে পারে। এবং যেখানে বেশি কর্মী আমরা বিভিন্ন জায়গায় আমাদের নিজেদের চ্যান্সেলরি ভবন করছি, এই চ্যান্সেলরি ভবনে আমাদের কর্মীরা যাতে বসতে পারে বা সেখানে তাদের সমস্যাগুলি সমাধান হতে পারে তার জন্য বিশেষ ডেস্ক এবং তাদের বসার ব্যবস্থা সেভাবেই আমরা প্ল্যান করে কিন্তু বিল্ডিংগুলি তৈরি করে দিচ্ছি। অর্থাৎ প্রবাসীদের সব রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি সবসময় এটি মনে করি যে আমাদের অর্থনীতিকে সচল রাখা, আমাদের ফরেন রিজার্ভ বাড়ানো, এক্ষেত্রে প্রবাসীদের যথেষ্ট অবদান রয়েছে। এখন আমি বলবো যারা অভিবাসী রয়েছেন, দীর্ঘদিন বিদেশে আছেন, প্রবাসে আছেন, দেশে বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগের ব্যাপক সুযোগ আমরা আমার ডিজিটাল ডিভাইস তৈরি করা বা ডিজিটাল যে কোনো ইকুইপমেন্টস তৈরি করা বা বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে বিদেশিরা যেমন আসছে, আমাদের প্রবাসীরাও কিন্তু আজকে দেশে এসে বিনিয়োগ করতে পারেন। আমি প্রবাসীদের জন্য এনআরবি ব্যাংক 3টা ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে, 3টা ব্যাংকও কার্যকর আছে, কাজে বিভিন্নভাবে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আর আমরা সবসময় এটাই চেষ্টা করি যেমন রেমিটেন্স যারা পাঠানোর খরচও আমরা কমিয়ে দিয়েছি, আর আমরা তো 2% করে সেখানে বিশেষ প্রণোদনাও দিচ্ছি, যার ফলে আপনার বৈধ পথে পাঠালে পরে টাকাটা সরাসরি আসবে। আর এখন এখানে অনলাইনে অথবা বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানো খুব সহজ হয়ে গেছে, আমরা সহজ করে দিয়েছি। বিনিয়োগ যারা করবেন তাদেরও অর্থ আনা নেওয়া এটাও সহজ করে দেওয়া হয়েছে। কাজে সেভাবে আমি
মনে করি আপনারা কাজ করে যাবেন যাতে আমাদের দেশের মান মর্যাদা এবং আপনার নিজের সম্মানটাও জন্য বজায় রাখে, এবং যারা কর্মী প্রেরণ করবেন তারা এ ব্যাপারে সচেতন থাকবে, সে কথা আমি বলে আজকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকে যাদেরকে আপনারা শিক্ষাবৃত্তি দিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। আর সিআইপি মর্যাদা প্রদান করা হয়েছে এ পর্যন্ত প্রায় 155 জনকে, সেজন্য তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা এই মর্যাদায় আজকে ভূষিত হয়েছেন, যা দেশে বিদেশে আপনাদেরও মর্যাদা বৃদ্ধি পাবে, বাংলাদেশের মর্যাদাও বৃদ্ধি পাবে। যাক, আমি এটুকুই বলবো, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। আর তার জন্য আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও নিয়েছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, হয়তো আমরা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে আমরা পারিনি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দেব। ইতিমধ্যে 99% মানুষ বিদ্যুৎ পেয়েছে। আর সেই সাথে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। যাদের ভূমি নাই, গৃহ নাই, তাদের আমরা নিজেরা ঘর করে দেব মুজিব বর্ষে। এটাই আমাদের অঙ্গীকার যে এই বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, তাদের একটা ঠিকানা থাকবে, তাদের একটা মর্যাদাপূর্ণ জীবনযাপন যাতে করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। সেই সাথে পরিবেশ রক্ষার জন্য ব্যাপক হারে বৃক্ষরোপণ থেকে শুরু করে পরিবেশ রক্ষারও আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি, এবং করোনা ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা মেনে যতটুকু সমাবেশ না করে যতটুকু কর্মসূচি পালন করা আমরা করছি। 2021 সাল 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি একটি দেশের স্বাধীনতার জন্য, এটা আমাদের একটা বিরাট অর্জন। কাজেই সেই সুবর্ণ জয়ন্তীও আমরা সেভাবেই উদযাপন করব। কিন্তু করোনা ভাইরাস আমাদেরকে একটু বাধাগ্রস্ত করেছে, তারপরেও আমরা ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্য সুরক্ষা মানে যতটুকু আয়োজন করার আমরা তা করে যাব। কাজে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষ, এই সময় আপনাদের এই অভিবাসীদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ সেখানে আমরা সরাসরি ছিলাম। দেখছেন এ সময়ের বাণিজ্য। বুঝলেন ভাবি, মুখের টেস্ট বাড আমার একদম বদলে গেছে। তিরামিসু আর বাকলাভা এইগুলো ছাড়া তো আমার কিচ্ছু ভালো লাগে না। ভাবি পায়েস, পায়েস আগেকার পায়েসের যে টেস্ট, এত ভালো কি করে হয়? ঘন দুধ আর চালে মন হারাবে সুস্বাদু পায়েসে। এখন ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডারের সাথে সুগন্ধি চিনি গুঁড়া চাল একদম ফ্রি। আরেকটু হবে। বাংলাদেশের দাপট এখনও শুধু কম দামের পোশাক রপ্তানিতেই। মাত্র 0.1% আয় আসে উচ্চ মূল্যের পোশাক রপ্তানি থেকে। বলা যায় আসেই না, অথচ উচ্চ মূল্যের দিকেই যাচ্ছে তৈরি পোশাকের বাজার। এজন্য শ্রমিকদের অদক্ষতাকেই দায়ী করছেন শিল্প মালিকরা। বাজার ধরতে অর্থনীতিবিদদের পরামর্শ, বিনিয়োগ বাড়াতে হবে দক্ষতার উন্নয়ন ও বাজার গবেষণায়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সস্তা শ্রম আর শ্রমিকের কর্মনিষ্ঠায় চলছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। কয়েক দশক ধরে সেঁটে থাকা এমন তকমার বাইরে আধুনিকতার ছোঁয়া কতটুকু লেগেছে এই শিল্পে, সেই প্রশ্ন ঘুরে ফিরেই আসছে বছরের পর বছর ধরে। 2018 সালে হালনাগাদ করা বিজিএমই এর তথ্যে দেখা যায় কম দামের পোশাক রপ্তানিতে ওস্তাদ বাংলাদেশ। এ খাতের আয়ের 80% বেশি আসে যেসব পোশাকের দাম $15 কম, সেসব রপ্তানি করে। আর $35 বেশি দামের পোশাকের রপ্তানি বাজারের প্রায় বাইরেই এখনো ঘোরাঘুরি করছে 4 দশকের বেশি পরিপক্ক এই খাতটি। বিশ্ব ট্রেন্ডটা কিন্তু এখন ম্যানমেড ফাইবারের দিকে, হায়ার এন্ড প্রোডাক্টের দিকেই যাচ্ছে। হায়ার এন্ড প্রোডাক্টের যে কোয়ালিটি বা যেই ধরনের ম্যানুফ্যাকচারিং মানে ইয়েটা লাগে, সেইটার মানে আমাদের ওয়ার্কারদের অভাব আছে। তারপর আমরা চেষ্টা করতেছি, ওয়ার্কারদের স্কিল বাড়াবার চেষ্টা করতেছি।
তথ্য উপাত্ত বলছে, নারীদের কটন ব্লাউজ, স্কার্টস বিশ্ববাজারে এ ধরনের পোশাকের চাহিদা যেখানে $477 কোটি, সেখানে বাংলাদেশ সরবরাহ করে মাত্র $27.5 কোটি পোশাক। পুরুষদের কটন জ্যাকেট ও ব্লেজারের $115 কোটি বাজারে $11.5 কোটি পোশাক সরবরাহ করে মেড ইন বাংলাদেশ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, উৎপাদন থেকে সরবরাহ, বিনিয়োগ বাড়াতে হবে প্রতিটি ধাপে। এই বিনিয়োগগুলো প্রয়োজন হবে তাদের ব্যবস্থাপনা পর্যায়ের মান উন্নয়ন করা, তাদের ডিজাইনিং সেকশন উন্নত করা, তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাঠামো গড়ে তোলা। তাদের পরামর্শ, উচ্চ মূল্যের বাজার ধরতে জোর দিতে হবে অনলাইন মার্কেটিংয়েও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে আমদানির কয়েকদিনের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম। বাজারের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। চাল, পেঁয়াজ সহ বিভিন্ন মশলার দরের দামের খবর জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন সহকর্মী শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাব কামরুল হাসান সবুজের কাছে। সবুজ। মধুশ্রী, কারণ বাজারে এসে আমরা পেঁয়াজের বাজারের যে দরদাম এবং সরবরাহ পরিস্থিতি দেখলাম, তাতে দেখলাম দেশি পেঁয়াজের দাম কমছে এবং সরবরাহ বাড়ছে। সেই হিসেবে আজ এই কারণ বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম পড়ছে 30 থেকে 35 টাকার মধ্যে। খুব ভালো মানের যে পেঁয়াজ, সেই পেঁয়াজের দাম 40 টাকা কেজি দরে 40 টাকা কেজি পড়ছে। এবং এই বাজারে অন্যান্য যে চীন, মিশর, তুরস্কের পেঁয়াজ থাকলেও ভারতীয় পেঁয়াজ নেই। তো ভারতীয় পেঁয়াজ না থাকার পেছনে তারা যে কারণ বলছেন এখানে ব্যবসায়ীরা, পাইকাররা, যে দেশি পেঁয়াজের দাম যেখানে এই বাজারে পড়ছে 30 থেকে 35 টাকার মধ্যে, সেখানে ভারতীয় পেঁয়াজের দাম সীমান্ত অর্থাৎ হিলি সীমান্তের ওই সীমান্ত বাজারেই পড়ছে 30 থেকে 32 টাকা। তো সেই পেঁয়াজ ঢাকায় নিয়ে আসার জন্য যে পরিবহন সহ আনুষঙ্গিক যে খরচ আছে, সেই খরচ মিলে দেশি পেঁয়াজের দামকেও ছাড়িয়ে যাবে ভারতীয় পেঁয়াজে। যার জন্য আমরা কিন্তু এই কারণ বাজারের কোনো আড়তে এবং কোনো পাইকারি পর্যায়ে কিন্তু ভারতীয় পেঁয়াজ দেখিনি। ভারতীয় পেঁয়াজ একদম এই কারণ বাজারে আজকে নেই, একদম নেই। আমরা শ্যামবাজারের কথা বলেছি, যেটা রাজধানীর ভেতরের অন্যতম বড়, যে সবচেয়ে বড় বলা যায় পেঁয়াজের পাইকারি বাজার, সেখানেও কিন্তু ভারতীয় পেঁয়াজ নেই। এবং সেখানকার ব্যবসায়ীদের যুক্তি কিন্তু একই, যে ভারত আমদানির অনুমতি দিলেও, অর্থাৎ ভারত থেকে পেঁয়াজ রপ্তানি হলেও দেশের বাজারে পেঁয়াজ এলেও রাজধানীর বাজারে আসেনি। কারণ রাজধানীর বাজারে আসতে আসতে খরচ হিসাব করলে সেটা দেশীয় পেঁয়াজকে ছাড়িয়ে যাবে। সেই জায়গায় দেশীয় পেঁয়াজের যে দাম এবং সরবরাহ আছে, তাতে বাজার চাহিদা পূরণ করা যাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু ভারতীয় পেঁয়াজ একদম নেই। দেশি যে হাইব্রিড পেঁয়াজ আছে, সেই হাইব্রিড পেঁয়াজের প্রতি কেজি পড়ছে এখানে কারণ বাজারে পড়ছে 30 থেকে 32 টাকা কেজি, সর্বোচ্চ কোনো কোনো ক্ষেত্রে 38 টাকা কেজি পর্যায়েও যাচ্ছে। মিশরের প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে 20 থেকে 22 টাকা। চীনা পেঁয়াজের দামও কিন্তু 20 থেকে 22 টাকা কেজিতেই বিক্রি হচ্ছে। এবং তুরস্কের পেঁয়াজের দাম পড়ছে 30 থেকে 35 টাকা প্রতি কেজি পেঁয়াজ। তো সব কিছু মিলে যে আমরা যে কারণ বাজারে পেঁয়াজের সরবরাহ পরিস্থিতি আছে, সেই সরবরাহ পরিস্থিতিতে এবং দামের ব্যাপারে ক্রেতারা সন্তুষ্ট আছে। এবং তবে ক্রেতারা সন্তুষ্ট হলেও তারা কেউ কেউ বলছেন যে এই মৌসুম বিবেচনায় দাম আরও কিছু কমার দরকার, বা তারা মনে করছেন যে কমলে ভালো। এবং অনেকেই বলছেন যে এই যে দাম কমছে, সেই জায়গায় কৃষকের স্বার্থটাও এখন বিবেচনা করে আমদানির বন্ধ বা আমদানি না করার জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া সরকারের উচিত, এমনটাই মতামত দিচ্ছেন ক্রেতারা। তো কারণ বাজারে ছিল পেঁয়াজ বাজারের আমার কাছে এই পর্যন্ত সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের খাতুনগঞ্জে, সেখান থেকে পেঁয়াজ বাজারের খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম শফি। সবুজ, আসলে গত 1 জানুয়ারি থেকে ভারতের পেঁয়াজ চট্টগ্রামে খাতুনগঞ্জে ঢোকায় কিছুটা অস্বস্তিতে আসে এখানকার ব্যবসায়ীরা। একদিকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা বলছে যে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ এনে বাজার শান্ত করা হয়েছিল, বাজার স্থির করা হয়েছিল। কিন্তু ভারতীয় পেঁয়াজ হঠাৎ করে ঢুকে পড়ায় কিন্তু আবার অশান্ত হয়ে পড়েছে বাজার। তো এই মুহূর্তে আমি খাতুনগঞ্জে বিভিন্ন ব্যবসায়ীদের সাথেও কথা বলেছিলাম এবং এই মুহূর্তে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি। আসলে এই যে ভারতীয় যে পেঁয়াজগুলো বাজারে ঢোকার কারণে আপনারা কি সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা? দেখুন, ভারতের পেঁয়াজ ঢোকাতে আজকে আমাদের বেচা না, এক সপ্তাহ কোনো বেচা কেনা নাই। কারণ এই যে এতদিন যে বিভিন্ন দেশ থেকে মালগুলো আসছে, সেই মালগুলো বন্দরে জমে গেছে, আপনার খালাস হইতেছে না। কারণ আমরা আরও তো বিক্রি করতে পারি না। ওই দেখেন আমার এখানে হাজার হাজার বস্তা পেঁয়াজ পড়ে রয়েছে, 15 টাকা 16 টাকা বেশি। তুরস্ক মাল নেয় না, আর দেশি ব্যাপারীরাও মাল এখন আনতে পারতেছে, দেশি গৃহস্থ মাল উঠায় না। তেমন অবস্থায় এই 2 মাস যদি পেঁয়াজটা বন্ধ রাখতো ভারত থেকে আমদানি করা,
ছাড়া, তাহলে কৃষকও বাঁচত আর আমাদের ইম্পোর্টার যারা মাল আনছে বিদেশ থেকে তারাও বাঁচত। ধন্যবাদ। সবুজ, আসলে যেটি শুনলেন যে ব্যবসায়ীরা যে কথা বলছে, দীর্ঘদিন ধরে কিন্তু তারা বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ এনেছে, সেই পেঁয়াজগুলো এখনও পর্যন্ত বন্দরে রয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু তাদের কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে। এই মুহূর্তে কিন্তু ভারত থেকে পেঁয়াজ ঢোকায় তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন এবং তারা বলছেন যে আসলে যদি আমদানি করতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভ্যাট দিয়ে অন্তপক্ষে দাম যেন বেশি থাকে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু তুরস্ক, মিশর, যে চীনের যে পেঁয়াজগুলো আসে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকার মধ্যে, কিন্তু যে ভারতীয় যে পেঁয়াজ সেগুলো 48 থেকে 50 টাকার মধ্যে 48 টাকা বিক্রি হচ্ছে। অন্যান্য পেঁয়াজের চেয়ে কিন্তু 20 থেকে 25 টাকা কিন্তু ভারতীয় পেঁয়াজের দাম বেশি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু 30 থেকে 35 টাকার মধ্যে দেশীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে। তারা বলছেন যে দেশীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দেশীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতীয় পেঁয়াজ ঢোকার কারণে। তারা বলছে যে সরকারকে এই বিষয়টা অবশ্যই মাথায় নিতে হবে, কারণ দেশীয় ব্যবসায়ীদের বাঁচাতে হলে এবং কৃষকদের বাঁচাতে হলে এই বিষয়টা আবার বিবেচনা করার কথা বলছেন এবং তারা ক্ষতির মুখে বলছেন। এবং এই বাজারে কিন্তু আজকে যে বলতে পারি সেটা হচ্ছে রসুনের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে এবং আদার দাম গত সপ্তাহে চেয়ে 5 থেকে 10 টাকা কমতির দিকে। তো মটুসি, এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। দেশের বাজার পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ছিলেন সহকর্মী শফিকুল আলম। দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল ব্র্যান্ড হুন্দাই মোটরসের গাড়ি তৈরি হবে বাংলাদেশেই। 2022 সালের মাঝামাঝিতে বাজারে আসবে হুন্দাইয়ের গাড়ি, আর 2025 সালে বিদেশে রপ্তানি করা হবে। বাংলাদেশে গাড়ির বাজার প্রায় পুরোটাই আমদানি নির্ভর। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিদেশ থেকে যন্ত্রাংশ এনে গাড়ি সংযোজন করলেও সংখ্যায় তা নগণ্য। প্রগতির পর এবার দেশেই বাণিজ্যিকভাবে গাড়ি তৈরি শুরু করছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড হুন্দাই মোটরের পরিবেশক ফেয়ার টেকনোলজি। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 6 একর জমির ওপর গড়ে তোলা হবে কারখানা। 2021 সালে ট্রায়াল প্রোডাকশন শেষে দেশে সংযোজিত গাড়ি 2022 সালে বাজারে ছাড়বে তারা। প্রাথমিকভাবে সেডান ও এসইউভি গাড়ি তৈরি করা হবে। 2022 জুন মাসের মাঝখানে আমরা কমার্শিয়াল প্রোডাকশনে যাব। অ্যাকচুয়ালি 2025 সালে আমরা আমাদের আশা হচ্ছে বিদেশে আরো এক্সপোর্ট করার জন্য আমরা মার্কেট তৈরি করব। সাশ্রয়ী দামেই বাংলাদেশি গ্রাহকরা এই গাড়ি পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়। অটোমোবাইল ব্র্যান্ড হুন্দাই বাংলাদেশে কারখানা করলে হাইটেক পার্কে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন প্রযুক্তি প্রতিমন্ত্রী। প্রায় $100 মিলিয়ন যে বিনিয়োগ প্রস্তাবটা আমরা পেয়েছি, আমরা আশা করছি সারা বিশ্বের কাছে বাংলাদেশ যে হাইটেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের একটি উত্তম ডেস্টিনেশন, সেটি সারা বিশ্বের কাছে বাংলাদেশের একটা আকর্ষণীয় গন্তব্য হিসেবে আমরা তৈরি করতে পারব। গাড়ি তৈরির কারখানার জন্য প্রাথমিকভাবে $10 কোটি বিনিয়োগ করেছে ফেয়ার গ্রুপ। পেইন্টিং, টায়ার ও যন্ত্রপাতি বাংলাদেশ থেকে সংগ্রহ করা হবে। বাকি যন্ত্রাংশ আনা হবে ইন্দোনেশিয়ার কারখানা থেকে। হুন্দাইয়ের কারিগরি সহায়তায় শুরুতে বছরে 1000 গাড়ি তৈরি করা হলেও 2025 সালে 50,000 গাড়ি তৈরির টার্গেট তাদের। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশ সহ পদ্মার তাজা মাছের সমারোহ। ভোরের আলো ফোটার আগেই হাঁক ডাকে বিক্রি হয় টনে টনে মাছ। কনকনে শীতের মধ্যে জেলেরা মাছ নিয়ে আসছেন আড়তে। খুচরা মাছ বিক্রেতা সহ নানা এলাকা থেকে শৌখিন ক্রেতারা এখানে মাছ কিনতে আসেন। দেশ সেরা ভোরের এই ইলিশের হাটে ক্রেতাদের আকর্ষণ পদ্মার ইলিশ। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় কোটি টাকার মাছ। সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 100 টাকা পর্যন্ত। করোনা মহামারীতে বৈশ্বিক মন্দায় বিদেশি বিনিয়োগ কমলেও 2019-এর চেয়ে 2020 সালে দেশি বিনিয়োগ 30% বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। অর্থনীতির ভিত শক্তিশালী হওয়ায় করোনার মধ্যেও বিনিয়োগ বেড়েছে বলে মনে করেন তিনি। আগারগাঁওয়ে বিডার সম্মেলন কক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিশ্বে তুলে ধরে বিদেশি বিনিয়োগ বাড়াতে দুটি প্রতিষ্ঠান এই সমঝোতা স্মারক সই করে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। করোনাকালে দেশে ফেরা প্রবাসীদের হতাশ না হয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। মেগা প্রকল্পগুলোতে কাজে লাগানোর পরামর্শ।
বিশ্বে উচ্চ মূল্যের পোশাকের চাহিদা বাড়লেও কম দামি পণ্য রফতানিতেই সীমাবদ্ধ দেশের গার্মেন্টস খাত। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও অনলাইন মার্কেটিংয়ে জোর দেওয়ার পরামর্শ। এবং টনকে টন ভারতীয় পেঁয়াজ আমদানিতে দেশের বাজারে পড়ে গেছে দাম। মন প্রতি 200 টাকা কমায় হতাশ চাষিরা। চাল আমদানির খবরে ধানের বাজারে পতন। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।